প্রিয় বন্ধুরা, আজকে যে গল্পটা বলতে চলেছি এটা একটা অসাধারণ গল্প। হ্যাঁ, গল্পের নাম সেটা হচ্ছে সত্যম কম্পিউটার। সত্যম কম্পিউটার কিন্তু শুধু গল্প নয়, সত্যম কম্পিউটার একটা বাস্তব ছবি। সত্যম কম্পিউটার একটা সময় আকাশ ছুঁয়ে গেছিল। এই কোম্পানিটা, যাদেরকে সত্যম কম্পিউটার সার্ভিসেস বলে, ভারতের আইটি ইতিহাসের কাছে একটা বিরাট বড় গর্ব হয়েছিল। এবং তার যে অ্যাচিভমেন্টগুলো ছিল, যেরকম ইন্ডিয়ার টপ 4 আইটি কোম্পানি যেরকম টিসিএস, ইনফোসিস, উইপ্রো, এর পরেই কিন্তু ছিল এই কোম্পানিটা, অর্থাৎ সত্যম কম্পিউটার। ভাবতে পারা যায় ৬৬টার বেশি দেশে কিন্তু এই কোম্পানিটার প্রেজেন্স ছিল। সেখানে ৫০,০০০ লোকের বেশি কাজ করতো, কর্মী ছিল সেখানে। ভাবা যায় না, গ্লোবাল জায়ান্ট কোম্পানি যেরকম ফোর্ড, তারপরে যেরকম জিএম কিংবা নেসলে, এর যে আইটি পার্টনার হিসেবে কিন্তু সত্যম ছিল। এবং শুধুমাত্র এনএসসিতে লিস্টেড ছিল না, নিউ ইয়র্কের যে ইন্ডেক্স আছে ওদের NYSE, সেখানে পর্যন্ত এনলিস্টেড ছিল। খুব কম ভারতীয় আইটি কোম্পানির এই সুযোগ ছিল। যেরকম ইনফোসিসের ছিল, যেরকম HCL এর ছিল, শুধু সেরকমই ছিল। গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেয়েছিল কর্পোরেট গভর্নেন্স হিসেবে। এর সঙ্গে টেলিকম, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং সেক্টর, সমস্ত আইটি ট্রান্সফরমেশনের সঙ্গে কিন্তু কাজ করেছে। সত্যম দেখিয়েছিল একটি ইন্ডিয়ান আইটি কোম্পানি কিভাবে গ্লোবাল স্কেল হিসেবে কম্পিট করতে পারে। তারপর শুরু হলো আরেক গল্প। এই গল্পও কিন্তু অসাধারণ। 2009 সালে নাগাদ একটার পর একটা মারাত্মক সব ফ্রড ধরা পড়লো। 2009 সালে ভারতের আইটি জায়ান্ট সত্যম কম্পিউটার সার্ভিসের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার নাম হচ্ছে রামালিঙ্গন রাজু। তিনি নিজেই স্বীকার করেছিলেন কোম্পানির হিসেব বছরের পর বছর সব জাল করা হয়েছিল। ভুয়া ক্যাশ ব্যালেন্স তৈরি করা হয়েছিল, বানানো লাভ সমস্তগুলো চেঞ্জ করানো হয়েছিল, এবং নকল ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে বিনিয়োগকারীদের ভুল বোঝানো হয়। একটা চিঠির মাধ্যমে সে প্রকাশ করে দেয় এবং সঙ্গে সঙ্গে ৮০ থেকে ৯০% শেয়ারের দাম পড়ে যায়। হাজার হাজার বিনিয়োগকারী সর্বশান্ত হয়। এইটাকে বলা হয় ভারতের কর্পোরেট ইতিহাস সবথেকে বড় অ্যাকাউন্টিং ফ্রড। এইবারে আমি কথায় আসবো, সে ঘটনাটা হচ্ছে কেন এই কথাগুলো বললাম, কেন সত্যমকে নিয়ে এত কিছু বললাম। তার প্রধান কারণ হচ্ছে সেই সময় যে জিনিসটা দেখা হয়নি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আজকে আমরা শিখব যে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটা পার্ট, যে পার্টের দুটো ভাগের একটা ভাগ আজকে শিখব, প্রিলিমিনারি, হাতে করি, সেই তার মাধ্যমে আমরা ভুয়ো এইসব কোম্পানি থেকে যাতে আমরা সরে যেতে পারি বা এইসব কোম্পানিতে যাতে বিনিয়োগ না করতে পারি। একটা কথা মনে রাখবে যে কোনো সেলসের ক্ষেত্রে বাড়ানো কমানো সম্ভব হয়। কোনো সেলস ৫,০০০ ছিল, সেটাকে ৫০,০০০ করে দেওয়া হলো, সেটা কিন্তু সম্ভব। কোনো একটা প্রফিট যেটা ছিল, প্রফিটটাকেও কিন্তু বাড়ানো কমানো করা সম্ভব। কিন্তু যেটা সম্ভব না সেটা হচ্ছে ক্যাশ টাকা। তোমার কাছে এই মুহূর্তে ফিজিক্যাল ক্যাশ, তোমার হাতে কত টাকা আছে সেটাকে তুমি তো বাড়াতে কমাতে পারবে না। তাহলে সেই ক্ষমতাটা তোমার হাতে নেই। তাহলে তুমি স্পষ্টভাবে একটা সহজ কথা বলা যাচ্ছে, আমার কাছে যদি ফিজিক্যাল ক্যাশ কিছু থেকে থাকে, সেটা কত টাকা আছে, ৫ টাকা আছে না ৫০০ টাকা আছে, সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারা যাবে। কিন্তু সেলসে বাড়ানো কমানো কিংবা ব্যালেন্স শিটে বাড়ানো কমানোকে বলে উইন্ডো ড্রেসিং। সেগুলো কিন্তু ইজিলি করা সম্ভব হয়। তাহলে এর মাধ্যমে এটাকে কিন্তু আটকানো যেতে পারে যদি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তাহলে আজকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের হাতে করে শুরু হবে। তাহলে প্রথমে আসা যাক, সহজ ব্যাপার। আজ আমরা বুঝবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি জিনিস, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিভাবে কাজ করে, কেন দরকার, কিভাবে পড়তে হবে। এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটাকে হলো এমন একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেখানে দেখানো হবে একটা কোম্পানির কাছে নির্দিষ্ট সময় কত টাকা এসেছে, যাকে আমরা বলছি ক্যাশ ইনফ্লো, এবং কত টাকা বের হয়েছে, যেটাকে বলছি ক্যাশ আউটফ্লো। এই একটা ভার রয়েছে, এখানে কত টাকা এলো তাকে আমি বলছি ইনফ্লো। তার মানে এই হচ্ছে আমাদের রুপি, এই রুপিটা এখানে ঢুকলো, আর এই রুপি আমাদের এখান থেকে বেরিয়ে গেল, এটাকে আমি বলবো কি আউটফ্লো। যদি ইনফ্লো আর আউটফ্লো দুটোকে আমরা বুঝি, ৫ টাকা ঢুকেছে আর ১১ টাকা বেরিয়ে গেছে, তাহলে এখানে আমার কাছে কত টাকা রয়েছে তার সঙ্গে প্লাস করছি ৫, মাইনাস করছি ১১, তাহলে স্পষ্টভাবে আমি বুঝে যাব কত টাকা আমার এখানে পড়ে আছে। আমি শুধু চেক করে নেবো এই টাকাটা এখানে আছে কিনা, তাহলেই ফিজিক্যাল ক্যাশ মিলে গেল।
এক্স্যাক্টলি এটাকেই বলছে একদম সিম্পল ভাষায় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এটা এমন একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেখানে দেখানো হচ্ছে কোম্পানির নির্দিষ্ট সময় কত টাকা এসছে এবং কত টাকা বের হয়েছে। তাহলে সহজ ভাষায় প্রফিট মানে কিন্তু ক্যাশ নয়, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখায় কোম্পানির হাতে আসল টাকা আছে কিনা। তার মানে খুব ছোট করে যদি বলি, যদি কোনো একটা আমি এমনই এটা একটা স্টেটমেন্ট, যেই স্টেটমেন্টের মধ্যে এই মুহূর্তে যে কোনো কোম্পানি এ বি সি যে কোম্পানি হোক না কেন, সেই কোম্পানির তোমার কি পরিস্থিতি রয়েছে, কত টাকা ক্যাশ এই মুহূর্তে রয়েছে সেটা আমি বুঝতে পারবো। যদি ক্যাশটা বুঝতে পারি, সেই কোম্পানি ক্যাশটা কোথায় কোথায় লাগাচ্ছে সেটা ধরতে পারবো। কোম্পানি কোথাও কোনো ফ্রড করেছে কিনা, করতে যাচ্ছে কিনা সেটা আগে থেকে ধরতে পারবো। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে 3টে ভাগ আছে, সেটাকে নিয়ে আমি বলবো পরে। আগে এইটুকুটা কি বোঝা গেল? একটা কথা মনে রাখবে, প্রফিট মানেই কিন্তু ক্যাশ নয়। আমি কেন এই কথাটা বলছি সেটাকেও একটু বুঝিয়ে দিই। তোমার প্রফিট হয়েছে 1 কোটি টাকা, বেশ 1 crore তোমার প্রফিট হয়েছে, কিন্তু প্রফিট মানে কিন্তু প্রফিট নয়। একটা ভালো করে বুঝবে ব্যাপারটাকে, তোমার প্রফিট হয়েছে অরিজিনাল প্রফিট কিনা সেটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? তুমি ধার করেছো, ডেপ নিয়েছো 80 লক্ষ টাকা, তোমার অরিজিনালি কত রয়েছে? 20 লক্ষ টাকা হয়েছে। আমি যদি প্রফিট বলি, ব্যালেন্স শিটে কি দেখাবে? টোটালটা 100 লাখ বা 1 কোটি, কিন্তু অরিজিনালি তোমার কিন্তু ঋণ রয়ে গেছে 80 লক্ষ এর মধ্যে। এটা কিন্তু বোঝা যেত না, কিন্তু ক্যাশ ফ্লো তোমাকে কিন্তু মোটেও 1 কোটি দেখাবে না, দেখাবে 20 লক্ষ। বোঝা গেছে? তাহলে প্রফিট কি? প্রফিট দেখাচ্ছে 1 কোটি, কিন্তু ক্যাশ কি রয়েছে? 20 লক্ষ। একদম সহজভাবে বোঝা গেল এটা। এবারে আসবো সেকেন্ডে কি কি ভাগ আছে। এবার আমরা বুঝতে চলেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্ট্রাকচারটা কিরকম হয়। স্ট্রাকচারটা জানার পরে একটা এক্সাম্পল দেখাবো, তারপরে সেখান থেকে বোঝা যাবে। যেমন এখানে আমি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে ভাগ থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের 3টে অংশ ভাগ করা হয়। একটাকে আমরা বলছি অপারেটিং অ্যাক্টিভিটি। অপারেটিং অ্যাক্টিভিটি বলতে কি কি থাকে? আচ্ছা, তারপরে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আরেকটা হয় ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। বেশ, অপারেটিং অ্যাক্টিভিটি বলতে কি বোঝায়? এটা হলো কোম্পানির মূল ব্যবসা থেকে আসা এবং যাওয়া টাকা। অর্থাৎ একটা কোম্পানির মধ্যে যে মূল ব্যবসাটা রয়েছে, মেন কাজ, একটা সেমিকন্ডাক্টর কোম্পানি, সেই কোম্পানির কাজ হচ্ছে মূল কি? সেমিকন্ডাক্টর প্রোডাক্টগুলো র মেটেরিয়াল নিয়ে আসা হয়, প্রসেসিং হয়, তার থেকে আউট করে দেওয়া হয়। আউট হয় মানে সেল করে দেওয়া হয়। এই যে টোটাল ব্যবস্থাটা, তার যে মূল ব্যবসা থেকে আসা এবং যাওয়া, এই যে ধরো র মেটেরিয়াল যখন কেনা হচ্ছে, একটা র মেটেরিয়াল কেনা হলো, সেই চিপটা কেনার জন্য যে র মেটেরিয়াল, তার জন্য কি হলো? আমাদেরকে প্রচুর পরিমাণে বিক্রি, মানে কি করতে, বাই করতে হচ্ছে, মানে ক্যাশটা কমে যাচ্ছে। আবার আমি কি করছি, যখন সেল করছি, তখন ক্যাশ কিন্তু ঢুকছে। বোঝা গেছে? তাহলে এইটা হলো ক্যাশ রিসিভড, হচ্ছে কোন কোন ক্লায়েন্টের কাছ থেকে কত টাকা পাচ্ছি, আদার অপারেশন থেকে কত টাকা পেলাম, এবার আমি কত টাকা আমি বিক্রি করলাম, সেগুলো এখানে থাকছে। অর্থাৎ আমি যদি দুটো ব্যাপার দেখি, এই যে পারচেজ অফ ইনভেন্টরি, অর্থাৎ আমি যদি এখন দেখি এই যে ইনভেন্টরিগুলোর মধ্যে র মেটেরিয়াল, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, যারা যারা কাজ করছে তাদের খরচ খরচা, ইন্টারেস্ট পেইড, বরোইংস যারা ধার করেন তাদেরকে যে সুদ দিচ্ছি, ইনকাম ট্যাক্স দিচ্ছি, সমস্তগুলো কিন্তু আমার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে খরচ খরচা। ক্যাশ পেইড করছি, আর ক্যাশ রিসিভ করছি যখন বিক্রি বাট্টা করছি, তখন ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমার কাছ টাকা পাচ্ছি, আদার অপারেশনে টাকা পাচ্ছি। তার মানে এই পরিমাণ টাকা আমার টোটাল এলো, এই পরিমাণ টাকা গেল, এই পরিমাণ টাকা নেট ক্যাশ ফ্লো আমরা যেটা বলি সবসময়, সেইটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো হচ্ছে 4,95,500 টাকা। তাহলে ক্লিয়ার হয়ে গেল। এটা কি জিনিস? খুব সিম্পল ব্যাপার, সেটাই এখানে বাংলা লেখা হচ্ছে গ্রাহকের কাছ থেকে পাওয়া টাকা, ক্লায়েন্টদের কাছ থেকে আমরা যে টাকাটা পাচ্ছি, এবং কর্মচারীদের বেতন যেটা আমরা পেমেন্ট করছি, কোনো ভাড়া, বিদ্যুৎ বিল, ট্যাক্স, এগুলো যখন পেমেন্ট করছি আমরা, তাহলে কিছু রিসিভ, কিছু পেমেন্ট, এই সমস্ত কিছু কিন্তু থাকছে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি। এটা হচ্ছে মূল, সবসময় মনে রাখবে। সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি যেন পজিটিভ থাকে, সবসময় এটা খেয়াল রাখতে হবে। তার মানেই হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, যেটাই নেগেটিভ দেখলে তার মানে সঙ্গে সঙ্গে আউট, তা নয়। কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটিকে লক্ষ্য রাখবে সবসময়, সেটা যেন সবসময়তেই একটা পজিটিভ দিকে মুভ করে। এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, অর্থাৎ ইনভেস্টমেন্ট রিলেটেড কি কি অ্যাক্টিভিটি হতে পারে। একটা আমরা দেখে নিচ্ছি, কি আগে দেখেছি অপারেটিং অ্যাক্টিভিটি। খুব সিম্পলভাবে যদি মনে রাখি এটাকে, একটা কোম্পানিকে চালাতে গেলে যে যে খরচ খরচা, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে।
কি কি খরচ খরচা হয়? মাইনে দেওয়া, র মেটেরিয়াল কেনা, সেগুলোকে সমস্ত সুদ দেওয়া এবং ইনকাম ট্যাক্স দেওয়া, সেগুলো সবগুলো আমাদের কিন্তু খরচ হলো। আর ইনকাম কি কি করলাম? সেগুলো বিক্রি করে যে টাকাটা পেলাম, আদার্স যে খরচ খরচাগুলো থেকে আমাদের ইনকাম হলো, সমস্তগুলো থেকে আমরা কাউকে ধার দিচ্ছি তার সুদ পেলাম, সমস্তগুলো মিলিয়ে কিন্তু আমাদের অপারেটিং হয়ে গেল। এবার আসছি ইনভেস্টিং। ইনভেস্টিং মানে কোম্পানি কিন্তু নিজেও ইনভেস্ট করে। এখানে দেখানো হয় লং টার্ম অ্যাসেট কেনা বা বিক্রি থেকে আসা টাকা। কোনো মেশিন কেনার তার টাকা বের হলো, জমি বা বিল্ডিং বিক্রি করার টাকা এলো, এই সমস্তগুলো কিন্তু ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে আবারও বলছি কি কি হয়, যে ধরনের ইনভেস্টমেন্ট করছে কোম্পানি, যে ধরনের লং টাইম অ্যাসেটস কেনা, তার থেকে যে পজিটিভিটি, কোনো মেশিন কেনা হলো তার থেকে যে টাকাটা বেরিয়ে গেল, এটা হলো এক্সপেন্সের মধ্যে। আবার কোনো জমি জমা ছিল সেগুলো বিক্রি করা হলো, তখন এলো ইনকাম, সেগুলো হলো। এই যে ব্যাপারগুলো কোম্পানি ভবিষ্যতের জন্য কতটা বিনিয়োগ করছে তাটা কিন্তু বোঝা যাচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। অর্থাৎ যে কোনো সময় যে কোনো কোম্পানি ইনভেস্টিং অ্যাক্টিভিটি দেখে সেই কোম্পানিটা কি ধরনের, আমি পরে পুরো এক্সাম্পল দেখাবো যখন আরো ক্লিয়ার হয়ে যাবে, একটা এক্সেল টেকনোলজি পুরো হাতে কলমে দেখিয়ে ব্যাপারটা বলবো। তৃতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। এটা শুনেই বুঝতে পারছেন বা বুঝতে পারছেন তোমরা যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছে। একদম সহজভাবে কি বোঝা যাচ্ছে, যেখানে অর্থকরী লেনদেন হচ্ছে। কিরকম দেওয়া হচ্ছে, কোনো লোন নেওয়া থেকে যদি কোনো টাকা এলো, লোন শোধ করা হলো, টাকা বের হলো, ডিভিডেন্ড দেওয়া হলো, টাকা বের হলো, এই সবগুলো কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে। তাহলে প্রথম খবর আমরা কি পেলাম, অপারেটিং অ্যাক্টিভিটি, একটা কোম্পানিকে চালাতে গেলে কি কি লাগছে। ইনভেস্টিং অ্যাক্টিভিটি, তার মধ্যে ইনভেস্টমেন্ট রিলেটেড, জমি কেনা বেচা, জমি থেকে কোনো আয় হলো বা কোনো কিছু বিক্রি করা হলো, আয় ব্যয় দুটোই হলো, কেনা খরচ এবং ইনকাম দুটোই দেখানো হলো। এবার আসছে কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে কি বিষয় রয়েছে, সেখানে কোনো টাকা যখন ইনভেস্টমেন্ট করা হয়েছে কিনা, টাকা তোলা হলো, কোনো লোন নেওয়া হয়েছে, লোনের যে ইন্টারেস্টের টাকা বা এই ধরনের কোনো টাকা এলো, আবার তুমি লোন দিয়েছো কাউকে, তার সুদের টাকা তুমি পেলে, এটা তোমার কাছে ইনকাম হলো। আবার তুমি লোন নিয়েছো, সেই লোনটা তুমি পরিশোধ করে দিলে, সেটা তোমার খরচ হলো, কিন্তু আলটিমেট লাভ হলো। তুমি ডিভিডেন্ড দিলে কাস্টমারদের, সাধারণদের, তখন তোমার যে খরচ খরচা হলো, এইগুলো সমস্ত ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে পাওয়া যায়। এবারে যেটা হলো সেটা হচ্ছে নেট ক্যাশ ফ্লো, অর্থাৎ আমি যা খরচ খরচা হলো, অর্থাৎ আমি কি দেখলাম, প্রথম দেখলাম অপারেটিং অ্যাক্টিভিটি, সেখান থেকে আমার কি খরচ খরচা হলো। আমি তারপরে দেখলাম কি, আমি দেখলাম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি খরচ খরচা হলো, আয় ব্যয় হলো। তারপরে কি দেখলাম, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, তার মধ্যে আমার কি কি খরচ খরচা হলো পাওয়া গেল। এই তিনটেকে যখন আমি যোগ করছি একসঙ্গে, তখন আমার কাছে যেটা পাওয়া গেল সেটাকে আমি বলছি নেট ক্যাশ ফ্লো। আমরা অনেক সময় এনসিএফ বলি, এত কোটি প্লাস এত মাইনাস এত, এরকম বলি আমরা 1.24 ক্রোর্স, কিংবা আমরা বলে থাকি 520 ক্রোর্স, এরকম ধরনের আমরা সমস্ত বলে থাকি। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে সিম্পল একটা সহজ ব্যাপার, সেটা হচ্ছে এই পরিমাণ টাকা আমার কাছে, মানে কোম্পানির কাছে হাতে নেট রয়েছে, কেনা বেচা সবকিছু। এর ওপরে যদি পজিটিভ হয়, কোম্পানির হাতে ক্যাশ বেড়েছে, যদি নেগেটিভ হয় তাহলে ক্যাশ কমেছে। অনেক সময় দেখবে এনসিএফ নেগেটিভও কিন্তু হতে পারে, নেগেটিভ 50 ক্রোর্স। তার মানে যে খুব খারাপ হল তা নয়, হয়তো সে এমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর পরিমাণে করেছে যে কারণের জন্য তার কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, খরচ খরচা হয়ে গেছে, সেই কারণের জন্য নেগেটিভ হয়েছে। আরও সমস্ত বিষয় অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটি যাচাই করে দেখতে হবে সেখানে প্লাস আছে তো, এটা লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টিং মাইনাস থাকতে পারে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি মাইনাস থাকে, কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটি প্লাস আছে তো। কোনো সময় রিসিভেবলস বেশি করে দেয়, কম করে দেয়। আমরা কেইন্স টেকনোলজিতে রিসিভেবলস নিয়ে অনেক কথা বলেছিলাম, আশা করি সেগুলো শুনেছো। সেখান থেকে বুঝতে পারছো ক্যাশ ফ্লোর কেন, এবং সেখানে যারা অডিটর রয়েছে, যারা কোটাক মাহিন্দ্রা সিকিউরিটি আছে, তারা যে বিষয়গুলো বলেছে, ক্যাশ ফ্লোটা পুরো জানার পরে নিজেরাই বুঝতে পারবে যে তারা ঠিক বলেছে কি ভুল বলেছে। অর্থাৎ আমরা কি দেখতে চলেছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টের এক্স্যাক্ট কি কারণে দেখছি সেটা আমরা বলতে চলেছি। কি জিনিস, কোম্পানি বাঁচার মতো ক্যাশ বানাতে পারছে কিনা। সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটাই, কোম্পানি নিজেকে সেভ করার মতো ক্যাশ তৈরি করতে পারছে কিনা। কোম্পানি কোনো ক্যাশ জেনারেট করতে পারছে না, প্রফিট প্রচুর হয়ে গেছে, প্রফিট আমাদেরকে দেখাচ্ছে হাই প্রফিট হচ্ছে কোম্পানি, কিন্তু কোনো ক্যাশ নেই।
এখানে কিন্তু একটা রিস্ক তৈরি করছে, আমাদের চিন্তা তৈরি করে দিচ্ছে যে কি ব্যাপার, কেন প্রফিট হচ্ছে ক্যাশ জেনারেট হচ্ছে না কেন? যদি ক্যাশ জেনারেট কনস্ট্যান্টলি পড়তে থাকে 2-3টে কোয়ার্টার কি 1 বছর ধরে দেখি, তাহলে কিন্তু সেই কোম্পানি থেকে এক্সিট করে যেতে হবে। ক্যাশ যদি না জেনারেট করতে পারে, কেন ক্যাশই জেনারেট যদি না করতে পারে, ও চলবে কি, বাঁচবে কি করে? কোম্পানি তো মারাই যাবে এমনিতে। আচ্ছা, লোনে চলছে না নিজের টাকায় চলছে, সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হচ্ছে বাঁচার মতো ক্যাশ তৈরি করতে পারছি কিনা, বাঁচার মতো ক্যাশ। আর দ্বিতীয়ত ব্যাপার আমরা দেখছি সেটা হচ্ছে লোন নিয়ে চলছে কিনা, লোন ছিল কিনা সেটা দেখা। অর্থাৎ যদি লোন থেকে থাকে, লোন বাড়ছে কিনা, লোন বেড়ে যাচ্ছে কিন্তু ক্যাশ হচ্ছে না, অর্থাৎ লোন দেখিয়ে প্রফিটটা ব্যালেন্স শিটটা অনেক বাড়িয়ে দিয়েছে কিন্তু অরিজিনালি ক্যাশ কিছু নেই, তাহলে কিন্তু বুঝতে হবে ভয়ের ব্যাপার। আচ্ছা, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছেন, ভবিষ্যতের বিনিয়োগ সহজ ব্যাপার বলবো ক্যাপিটাল এক্সপেন্ডিচার। যদি ক্যাপেক্স করে আমরা প্রথমেই দেখি মাইনাস, দেখেই আমরা বললাম আউট, কোম্পানি বেরিয়ে যাও, তা নয়। লক্ষ্য রাখো, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি বেশি পরিমাণে করে তাহলে কিন্তু নেগেটিভ আসতে পারে। সুতরাং ক্যাপেক্স দেখতে হবে তার মধ্যে কি করছে, বোঝা গেছে? একজন ইনভেস্টরের জন্য ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রচন্ড গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে সিধা চলে আসছি আমরা একটা কোম্পানির কথা নিয়ে বলতে চলেছি। কোম্পানিটার নাম হচ্ছে কি? কোম্পানির নাম হচ্ছে HCL টেকনোলজি। তাহলে HCL টেকনোলজিকে নিয়ে যে কথা বলছি, HCL টেকনোলজি, বাকি কোনো বিষয় যাচ্ছি না, স্ট্রেট চলে আসছি ক্যাশ ফ্লো। কেন? এটা একটা কেস স্টাডি, ছোট লেভেলে একটা কেস স্টাডি করতে চলেছি, তো সেই কারণের জন্য কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছি। তা এরপরে আরও বিষয় আছে অনেক কিছু, সেকেন্ড লেভেলে আরও একটু ডিপ লেভেল, যারা উৎসাহী তারা জানাবে যে আমরা আর একটু জানতে চাইছি ক্যাশ ফ্লো নিয়ে ডিপ লেভেলে, তখন আর একটু পরে ব্যাপার বলবো। এখন আমি যে কথাটা আগে বলেছি সেগুলো যে ঠিকঠাক কি বলেছি সেটা বোঝাবো। অপারেটিং অ্যাক্টিভিটি আগে বলেছি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, 3টে অ্যাক্টিভিটির কথা নিয়ে আগে আমি কথা বলে গেছি, অনেকে জানতে চেয়েছিলে, সেই হিসেবে বলছি। অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে দেখো, একটা লক্ষ্য রাখবে ভালো কোম্পানির নজরটার দিকে, প্রতি বছরে কম বেশি, একটু কম বেশি হতে পারে কিন্তু সবসময় একটা পজিটিভিটি রেখে দিয়েছে। কোনো একবার একটু কম হয়েছে, পরের বারে কিন্তু আবার মেকআপ করে দিয়েছে, তার পরের বারে আরও মেকআপ করেছে। 19,000 থেকে 16,000-এ নেমেছিল, 18,000-এ গেছে, আবার 22-এ চলে গেছে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু মোটামুটি সবসময়তেই একটা পজিটিভ জায়গায় তৈরি করে যাচ্ছে। তাহলে এইগুলো কিন্তু একটা আমাদেরকে ভালো জিনিস শেখাচ্ছে যে কোম্পানিটা ভেরি গুড কোম্পানি, কারণ অপারেটিং অ্যাক্টিভিটি কোথাও মাইনাস নেই। বেশ, তাহলে খুব ভালো কথা। তাহলে এবার আসবো কি অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে কি কি থাকতে পারে। একটু আগে যেটা কথা সব বলে দিয়েছিলাম সেটাকে একবার দেখিয়ে দিচ্ছি। অপারেশন, প্রফিট ফ্রম অপারেশন কিন্তু প্রতি বছরই এদের ভালো হয়ে যাচ্ছে, মানে প্রফিট চলছে কোম্পানি। রিসিভেবলসের পরিমাণ দেখো কমে যাচ্ছে, রিসিভেবল প্লাস হয়ে গেছে। রিসিভেবলস কম থাকা সব সময়ের জন্য ভালো। এবার রিসিভেবলস কি ডেফিনেশন সেগুলো আমি পরে বলবো, ইন্ডিভিজুয়াল ব্যাপারগুলো পরে বলবো। ইনভেন্টরি পজিটিভ থাকাটা সবসময় ভালো, কখনো কখনো নেগেটিভ হতে পারে, কেন হতে পারে নেক্সট লেভেলে বলবো। পেয়েবলস কি সেটা ডিটেলস পরে বলবো। আলটিমেটলি যে জিনিসগুলো বোঝার সেটা হলো আমরা অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে পজিটিভিটি দেখতে পেলাম। তো এটা হয়ে গেল ক্লিয়ার। এবারে আসবো কি সেকেন্ড পার্টের দিকে, দ্যাট ইজ ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে আগেই বলেছিলাম কোন কোন জিনিসের কথা বলেছিলাম। ফিক্সড অ্যাসেটের কথা বলেছিলাম, ওয়ার্কিং প্রোগ্রেস, ইনভেস্টমেন্ট কিছু পারচেস করেছে 43,000 কোটি টাকার, এছাড়া আর কি কি রয়েছে, ইন্টারেস্ট রিসিভ করেছে, ডিভিডেন্ড পেমেন্ট করেছে কিনা, এছাড়া অ্যাকুইজিশন করেছিল একটা কোম্পানিকে, সে সময়ের ঘটনা বলা হয়েছে। এইগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এর মধ্যে মধ্যে পড়ছে, বোঝা গেছে? এরকমভাবে চলছে, এই টোটালটাকে আমরা বলছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। হয়ে গেল এটা। এরপরে যে ব্যাপার থাকবে সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে কী কী থাকছে, যেখানে কোনো বরোয়িংসের ব্যাপার থাকে আছে কিনা, কোনো রিপেমেন্টস অফ বরোয়িং যেগুলো হয়েছে কিনা, ডিভিডেন্ড কত পেমেন্ট করা হয়েছে। আচ্ছা, ডিভিডেন্ডের ব্যাপার দুটো জিনিস আছে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে, একটা ডিভিডেন্ড দেখা হয়েছে, ডিভিডেন্ড এখানে রিসিভ করেছে, এই যে ইনভেস্টমেন্ট করেছিল তার বদলে কিছু টাকা ডিভিডেন্ড পেয়েছে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মধ্যে ডিভিডেন্ডটা তাকে পেমেন্ট করতে হচ্ছে কাস্টমারদেরকে, তাহলে এইটা হচ্ছে 16,250 কোটি টাকা কিন্তু ডিভিডেন্ড পেমেন্ট করেছে। তো এই জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে যে এক্স্যাক্ট সিচুয়েশন কি দাঁড়াচ্ছে। তাহলে একবার আমি সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট দেখলাম 1196 কোটি টাকা নেগেটিভ। তাহলে শুধু নেট ক্যাশ ফ্লো দেখে যদি আমি বিচার করি তাহলে বলবো কোম্পানিটা বাজে কোম্পানি। কিন্তু আমি যদি এর অপারেটিং অ্যাক্টিভিটি দেখি তাহলে পর কিন্তু একবারও বলবো না যে কোম্পানিটা বাজে, কারণ অপারেটিং প্রফিট ফ্রম অপারেশন সব সময়ের জন্য পজিটিভ, সেটা কিন্তু ভালো রয়েছে, বোঝা গেছে? তাহলে কোম্পানির ক্ষেত্রে নেট ক্যাশ ফ্লো শুধু একমাত্র বিষয় নয়, বিভিন্ন প্যারামিটারগুলো দেখে নেব। এবার একটা সে আরেক কোম্পানিটার ক্যাশ ফ্লো দেখিয়ে শেষ করতে চলেছি, রাজেশ এক্সপোর্ট নিয়ে। রাজেশ এক্সপোর্টকে নিয়ে কিন্তু অনেকবার কথা হয়েছিল, আমি ভালো খারাপের কথায় যাচ্ছি না।
রাজেশ এক্সপোর্টকে যদি দেখো সেখানেও কিন্তু অপারেটিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফাইন্যান্স দুটোই দেখতে পাচ্ছি। হয়তো একবার 376 কোটি টাকা মাইনাস হয়েছে, কিন্তু এর মানে কখনোই খারাপ আমি বলতে পারবো না। আমি বরঞ্চ যেটা বলবো সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে, অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে লক্ষ্য করে দেখবে একটা সময় কিন্তু কোম্পানিটা ভালো প্রফিট নিয়ে আসছিল। 1861 কোটি, 1946 কোটি, 18-19 সালে কিন্তু ভালো কাজ করছিল, 1555 কোটি। এই দেখে অনেকেই ঝাঁপিয়েছিল, অনেকেই দেখছিল এই সময় কোম্পানিটা ভালো করছে, অপারেশন ভালো আসছে। কিন্তু তারপরে দেখো কোম্পানিটা কিরমভাবে পতন ঘটে গেল, 1659 কোটি থেকে 394 কোটিতে অপারেশন নেমে এলো। তার মানে এইখানে আমাদেরকে অনেক আগে আমাদের জানিয়ে দিয়েছিল যে এই কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, এবং সেটা যখন অপারেশন প্রফিট কমতে কমতে এরকম জায়গায় চলে এলো, মার্চ 2024-এই কিন্তু আমাদের জানান দিয়ে দিয়েছিল যে কোম্পানিটা কিন্তু অপারেটিভ খুবই খারাপ যাচ্ছে, অপারেশন প্রফিট অপারেশন। তারপর 232 কোটি চলে এলো আমাদের মার্চ 2025-এ, বোঝা গেল। আবার উল্টো দিকে লক্ষ্য করে দেখবে রিসিভেবলস কিন্তু অনেকটা বেড়েছে, নেগেটিভ থেকে কতখানি রিসিভেবলস বেড়েছে, বোঝা যাচ্ছে কি ব্যাপারগুলো। এই ব্যাপারগুলো আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আমি যে কথাগুলো বলছিলাম এখানেও দেখতে পারবে ইনভেস্টিং অ্যাক্টিভিটির মধ্যে ইনভেস্টমেন্ট পারচেজে কি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু একটা বেশ ইন্টারেস্টিং জায়গা দেখাচ্ছে, সেটা হচ্ছে 9611 কোটি টাকা কিন্তু ইনভেস্টমেন্ট পারচেস করেছে, বোঝা যাচ্ছে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি বড় পরিমাণে পেয়েবলের কাজ করেছে 6576 কোটিতে। তাহলে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? এক্স্যাক্টলি, পেয়েবলসটা বুঝে নিতে হবে, এবং ইনভেস্টমেন্ট পারচেস করেছে প্রচুর পরিমাণে, যেটাতে নেগেটিভ হয়ে গেছে টোটাল গল্পটা। তাহলে এই হলো মোটামুটি আজকের মতো একটা টোটাল ক্যাশ ফ্লো ওভারভিউ। এই ক্যাশ ফ্লো দেখার পরে যদি তোমাদের উৎসাহ থাকে আরও ডিপ লেভেলে, তাহলে আমাকে জানাবে ডিপ লেভেল বলে, তাহলে আমি কিন্তু আরও এটা নিয়ে এগোবো। আর না হলে এখানে ইতি। বোঝা গেল? কে কি বুঝতে পারলে কে পারলে না আমাকে একবার জানাবে।